সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি এক ভয়ঙ্কর ও অন্ধকার ষড়যন্ত্রে জাল বোনা হচ্ছে? আমরা কি একটি গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাচ্ছি, নাকি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের চরম মেরুকরণের দিকে ঠেলে দেওয়ার এক নতুন নীল নকশা তৈরি হচ্ছে? আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য উপত্য তুলে ধরবো যা শুনলে আপনার পিঠের শিরদাঁড়া হিম শীতল স্রোত বয়ে যাবে। যদি এই দাবি সত্যি হয়, তবে বুঝতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে এমন সব আত্মঘাতী পরামর্শ দেওয়া হচ্ছে যা এদেশের সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধূলিসাৎ করে দিতে পারে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক সভায় আবাসন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান নামের এক ব্যক্তি উপদেষ্টার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে তিনি সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মভিত্তিক রাজনীতি এবং ভারত বিরোধিতাকে টিকিয়ে রাখার ওকালতি করেছেন বলে অভিযোগ উঠেছে। আজকের ভিডিওতে আমরা এই বক্তব্যের প্রতিটি শব্দ নিয়ে ব্যবচ্ছেদ করব এবং বিশ্লেষণ করব এটি কি কেবল একটি রাজনৈতিক কৌশল, নাকি বাংলাদেশের কফিনে শেষ পেরেক টুকে দেওয়ার প্রস্তুতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্য জানলে আপনিও আটকে উঠবেন। দর্শক, আপনারা দেখতেছেন ওনার যে বক্তব্যটা, সেই বক্তব্যর গোপন তথ্য কপিটা বা ইনফরমেশনটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি, যেখান থেকে পেয়েছি হুবাহু আপনাদেরকে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি জিয়ে রাখতে হবে, এই জন্য ধর্মভিত্তিক দলগুলোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হবে, এর বিকল্প নাই। জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে এটা শুরু হয়। তখন মাওলানা ভাসানী, মাওলানা রহিম সহ অনেকে ভারত বিরোধিতা রাজনীতি সক্রিয় হতে সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে। ভয়ঙ্কর কথা, 2001-06 সময়কালে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলাম, ফলে সরকারের এই নীতি ও ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতার বিষয়ে খুব কাছ থেকে দেখেছি। এর সুফল তারা পেয়েছেন। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের একই পন্থা অবলম্বন করা উচিত। এজন্য যা যা করণীয় সবকিছু করা উচিত। দেখেন এই কিভাবে জঙ্গিরা আস্ফালন দেখাচ্ছে, কিভাবে জঙ্গিরা মানে ধর্ম নিয়ে লাফালাফি করছে এবং ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে, তার মূল কারণটা কিন্তু এখানেই। এই এজেন্ডা বাস্তবায়নে কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতিতে এই পিচাস ইউনূস এই এজেন্ডাই কিন্তু বাস্তবায়ন করছে এবং চলছে। আমরা যেটা নিয়ে ভাবতাম যে এগুলো আসলে কার মাথা থেকে আসে, কেন সাপোর্ট দিচ্ছে, দেখেন আজকে যে নিজেকে মানবাধিকার কর্মী বলে, যে নিজেকে মানবাধিকার কর্মী বলে জাহির করে, এই যে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের, উনি এর আগে শেখ হাসিনা সরকারের আমলে গ্রেপ্তারও হয়েছিল তার মুক্তির দাবিতে। এই যে মাওলানা এটিএম মাসুম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, হ্যাঁ, কারা কারা তার চাচ্ছে, মুক্তি চাচ্ছিল, দেখছেন? এই যে কাদের সাথে মিটিং, সেটাও আমি একটু দেখাই। এই যে মামুনুল হক, শফিকুর রহমান, তারপরে এই যে সাংবাদিক আপনার সম্পাদক মাহমুদুর রহমান, এদের সাথে তার মিটিং, এবং এরা সবাই হচ্ছে কিন্তু উগ্রপন্থী লোক, এবং বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার সৃষ্টিতে কিন্তু এদের হচ্ছে মূল কাজ। আসুন দেখি ঠিক কি বলা হয়েছে বিতর্কিত বক্তব্য অভিযোগ উঠেছে উপদেষ্টা পরিষদের সভায় আদিলুর রহমান খান, আমি উদ্ধৃত করছি সেই কথাটা, আবার উদ্ধৃত করছি, বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি জিয়ে রাখতে হবে, এজন্য ধর্মভিত্তিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে, এর বিকল্প নাই। জিয়াউর রহমানও হাত ধরে এটা শুরু করেছিলেন। আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে, এবং আমি আপনাদেরকে স্ক্রিনে সেই বক্তব্যটা দেখাচ্ছিও। তাহলে দর্শক, এই প্রতিটি লাইন যেন এক একটি রাজনীতিক টাইম বোমা হিসেবে কিন্তু আমি দেখছি। একজন মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত ব্যক্তি, যিনি এখন সরকারের উপদেষ্টা আসনে বসে আছেন, তিনি কিভাবে প্রকাশ্য সভায় বা রাষ্ট্রীয় সভায় বসে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় দলগুলোকে পোষণ করার কথা বলতে পারেন? এটি কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বা সেকুলার রাষ্ট্রের ভাষা হতে পারে? এই যে সেকুলারিজম এবং ধর্মীয় রাজনীতির সাথে যে দ্বন্দ্ব, এবং এই তথাকথিত উগ্রবাদীরা যে এই সেকুলারিজমের বিরুদ্ধে এখন ব্যাপক প্রচারণা এবং ভাঙচুর হতে শুরু করে বিভিন্ন কার্যকলাপ করছে, তার পরিপ্রেক্ষিত কিন্তু এগুলোই, মানে উপদেষ্টা পরিষদ থেকে এই জিনিসগুলোকে তাদেরকে প্রমোট করা হয়েছে বলে, বা ফিনান্সিয়ালি তাদেরকে এগুলো প্রমোট করা হয়েছে বলেই কিন্তু আজকে মব সন্ত্রাস যেটা দেখছেন, প্রথম আলো, ডেইলি স্টার হতে শুরু করে যত মব সন্ত্রাস দেখছেন, সেগুলোর মূল উৎপাদন কেন্দ্র কিন্তু এখানে। এটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরছি যে এই বিষয়টা আসলে কত ভয়ঙ্কর ভাবে সরকারের ভিতর থেকে আসছে। আমরা যে কথাগুলো এতদিন বলে আসছি যে পিচাস ইউনূসের এই উপদেষ্টা পরিষদ থেকে মানুষ হত্যার নকশা তৈরি হয়, হাদি হত্যার নকশা তৈরি হয়, সেগুলো কিন্তু এই হচ্ছে তার নমুনা।
আদিলুর রহমান খান তার বক্তব্যে জেনারেল জিয়াউর রহমানের রেফারেন্স টেনেছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমান যেভাবে মাওলানা ভাসানী বা মাওলানা রহিমকে দিয়ে ভারত বিরোধী যে রাজনীতি করতেন, সেই একই মডেলে এখনকার সরকার অনুসরণ করতে হবে। একজন বিশ্লেষক হিসেবে আমি প্রশ্ন করতে চাই, আমরা কি তবে পিছনের দিকে হাঁটছি? 1970 বা 80 দশকে সেই প্রক্সি পলিটিক্স কি 2024-25 সালে বাংলাদেশে আবার ফিরিয়ে আনা হবে? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তিনি 2001 এবং 2006 সেই সময়কার বিভীষিকাময়ের কথা গর্বের সাথে উল্লেখ করছেন। যে সময় বাংলাদেশের উগ্রবাদের উত্থান হয়েছিল, জেএমবির মতো সংগঠন মাথাচাড়া দিয়েছিল, সেই সময়কে তিনি সুফল হিসেবে দেখছেন। কল্পনা করেন দর্শক, তার মানে বিএনপি 2001 থেকে 6 সালে যে শাসনামল, সেই শাসনামলে উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং উনি এই যে উগ্রবাদকে উৎপাদন করার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে ওনারা যে কাজ করেছেন, সেটা স্বীকারোক্তি কিন্তু এখানে আসলো। একজন মানুষ যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা থেকে ধর্মীয় দলগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার প্রত্যক্ষ সাক্ষী হন এবং এখন সেই একই টোটকা প্রধান উপদেষ্টাকে দেন, তখন বুঝতে হবে এই সরকারের অন্দরে গভীরে কোনো সংকট ঘনীভূত হচ্ছে। রাষ্ট্র যখন নির্দিষ্ট কোনো ধর্মীয় আদর্শ বা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দেয়, তখন সেই রাষ্ট্র আর সবার থাকে না। আদিলুর রহমানের এই প্রস্তাবনা সরাসরি বাংলাদেশের সংবিধানের মূল চেতনার পরিপন্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? এই যে তারা বৈষম্য বিরোধী 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 বলে যে রাজনীতি করেছে, কিন্তু তারা তো এগুলো বাটপারি করেছে। আসলে তারাই তো সবচেয়ে বড় বৈষম্য এখন সৃষ্টি করেছে। একটি সাম্য এবং ন্যায় বিচারের বাংলাদেশ আমরা চাই, কিন্তু আদিলুর রহমান সাহেবরা সেই আন্দোলনকে, এই যে টোটাল আন্দোলন তারা বেইমানি করছে, সেই কথাটা আমি বলছি, হাইজ্যাক করে আবার সেই পুরনো সাম্প্রদায়িক জাত কলে কিন্তু পিষতে চাচ্ছে। তিনি বলছেন ভারত বিরোধিতা জিয়ে রাখতে ধর্মভিত্তিক দল লাগবে, এবং এই যে ভারত বিরোধী, এই যে দূতাবাস উড়িয়ে দাও, অ্যাম্বাসিডরকে লাথি মেরে ফালায় দাও, এই যে কথাবার্তা, এগুলো কিন্তু এইসব লোকের মাথা থেকে আসা। তার মানে আমরা স্পষ্ট, হাসনাত কালাপাঠারা যে আজকে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের উৎপত্তি কিন্তু এই আদিলুর রহমানের কাছ থেকে। সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন করছে? রাজনৈতিক বিরোধ কি সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায় না? আমরা কি এটা চিন্তা করতে পারি না? ভারতের সাথে আমাদের সীমান্ত সমস্যা থাকতে পারে, পানির ন্যায্য হিস্যা নিয়ে বিবাদ থাকতে পারে, সেগুলো তো কূটনীতিক এবং রাজনৈতিক লড়াই। কিন্তু তার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা কি চরম দেউলিয়ত নয় দর্শক? এটা কি দেউলিয়ত্বপনা নয়? এই নীতি তো বাংলাদেশের একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। ধর্মীয় দলগুলোকে যখন রাষ্ট্র টাকা ক্ষমতা দিয়ে লালন পালন করে, তখন তারা ফ্রাঙ্কেনস্টাইন দানবের মতো হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী, এই দানব পরের রাষ্ট্রকে গিলে খায় এবং আমরা তার নমুনা কিন্তু দেখছি। এই ধরনের বক্তব্য যদি রাজনৈতিক মহলে পৌঁছায়, তবে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখেন। আমরা গত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি কিভাবে জাতিসংঘ, ব্রিটেন, আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ঠিক সেই মুহূর্তে যদি সরকারের একজন উপদেষ্টা বলেন যে ধর্মীয় দলগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দাও, তবে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের কি বার্তা যাবে? ভারত বিরোধী রাজনীতিকে উস্কে দিয়ে রাষ্ট্রীয়ভাবে উগ্রবাদকে মদদ দেওয়ার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের মুখে পড়বে না? আমাদের অর্থনীতি কি সেই ধকল সইতে পারবে? আদিলুর রহমানের সাহেবরা কি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পুরো দেশের 20 কোটি মানুষকে বিপদে ফেলছেন না? সবচেয়ে বড় পরিহাস হলো আদিলুর রহমান খানের পরিচয়। তিনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন, অধিকার নামক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সেই মানবাধিকার কর্মী যখন এখন ক্ষমতার মসনদে বসে ধর্মীয় কাঠ খেলে রাজনীতির পরামর্শ দেন, তখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগে, আপনার মানবাধিকার সংজ্ঞায় কি তবে বেছে বেছে কেবল কিছু নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার অন্তর্ভুক্ত? আপনি যখন ধর্মীয় দলগুলোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলেন, তখন আপনি পরোক্ষভাবে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার পথ প্রশস্ত করেছেন। আপনি যখন ভারত বিরোধিতাকে রাজনৈতিক প্রধান রসদ বানাতে চান, তখন আপনি পরোক্ষভাবে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করার উস্কানি দেন। একজন উপদেষ্টার কাজ তো হওয়া উচিত জাতিকে ঐক্যবদ্ধ করা, বিভাজন করা নয়। কিন্তু আপনি সেই বিভাজনের রাজনীতিটাই বাংলাদেশের মানুষের ভিতরে বিষ বাষ্পটা ঢুকিয়ে দিয়েছেন, এবং তার পরিণাম আমরা ডেইলি স্টার হতে শুরু করে, ছায়ানট হতে শুরু করে, উদীচী হতে শুরু করে সমস্ত জায়গাতে দেখছি। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসের উৎপত্তি কোত্থেকে? মাননীয়, আমি যদি বলি মাননীয়, আসলে আমরা বলতে চাই না, এনাকে আমি সবসময় বলি পিচাস ইউনুস। পিচাস ইউনুস, পিচাস ইউনুস, তার আগে কিন্তু আমি মোহাম্মদও বলি না, ডক্টরও বলি না, মোহাম্মদও বলি না, আমি তাকে বলতে চাই পিচাস ইউনুস।
কারণ এই মোহাম্মদ নামটাই জুড়ে দিয়ে আমি মোহাম্মদ নামের অপমান করতে চাই না। সুতরাং ওর নাম পিচাস ইউনুস। আপনি বিশ্বজুড়ে শান্তির দূত হিসেবে পরিচিত বা ঢোল বাজাইছেন, বিক্রি করে খাইছেন। আপনার উপদেষ্টা পরিষদে যদি এ ধরনের মধ্যযুগীয় সাম্প্রদায়িক চিন্তার মানুষ থাকে, তবে আপনার সংস্কারের যে কথা বলছেন সেই সংস্কার কিরকম হবে এটা কিন্তু দেশের মানুষ বুঝে ফেলছে। আদিলুর রহমান খানের এই তথাকথিত পরামর্শ যদি এই উপদেষ্টা পরিষদ গ্রহণ করে এবং গ্রহণ করেছে বলে আমার প্রতীয়মান হয়, এবং এখন পর্যন্ত যে ঘটনা নমুনা আমরা বললাম তাতে সেই ধারা অনুযায়ী এই সরকার চলছে। এখন কথা হচ্ছে, এইটা আজকে এই তথ্য ফাঁস করলাম, এরপরে এর ঘটনাটা কি হয় দর্শক আপনারা বলবেন। ইউনুস কি তাকে ফেলে দিবে? ফেলে দিবে না। ইউনুস তাকে আরো প্রমোশন দিবে। পিচাস ইউনুস এটাই করবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটি সুন্দর আধুনিক নিরাপদ ভবিষ্যতের জন্য। তারা জিয়াউর রহমান বা 2001 সালে সে অন্ধকার সময় ফিরে যেতে চায় না। তারা চায় এমন এক বাংলাদেশ যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যেখানে ভারত বা অন্য কোনো দেশের সাথে বিরোধিতা হবে যুক্তিতে, কূটনীতিতে এবং ধর্মীয় উগ্রবাদে নয়। আদিলুর রহমান খানের এই ন্যারেটিভ আসলে বাংলাদেশের একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। এটা জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লব এবং দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ৭১, মুক্তিযুদ্ধ সমস্ত কিছুর সাথে আমি মনে করি বিশ্বাসঘাতকতা। আমরা সাধারণ নাগরিক হিসেবে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে চাই। বন্ধুরা, সময় এসেছে জেগে ওঠার। রাষ্ট্র যখন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে পণ্য বানায়, তখন সমাজ ধ্বংস হয়ে যায়। আদিলুর রহমানের খানের এই বক্তব্য যদি বর্তমান সরকারের অলিখিত নীতি হয়ে থাকে, তবে বাংলাদেশের সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা কি চাই আমাদের দেশটা আফগানিস্তান, পাকিস্তানের মতো উগ্রবাদ এবং ফকিন্নি ভিখারি হোক? নিশ্চয়ই চাই না। এবং চাই না বলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ইউনুসকে, পিচাস ইউনুসকে উৎখাত করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে এবং এই দেশকে আবার মুক্তিযুদ্ধের সেই গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে নিয়ে যেতে হবে, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। দর্শক, আপনারা কি মনে করেন আদিলুর রহমান খানের এই তথাকথিত পরামর্শ কি বাংলাদেশের জন্য মঙ্গলজনক? জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।